ঝাড়গ্রাম পুরসভায় ডিম থেরাপি। তৃণমূল কাউন্সিলরদের লক্ষ্য করে ডিম ছুড়ল বিজেপি কর্মীরা। কাউন্সিলরদের উদ্দেশ্যে চোর চোর স্লোগান। সেই মুহূর্তে ছবিটা দেখুন ভালো করে। তন্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। তন্ময়, এই ডিম থেরাপি ব্যাপারটা বেশ ভাইরাল হয়েছে, মানে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দিকে সাধারণ মানুষজন এভাবে ডিম ছুড়ছে। কারণ হচ্ছে কিছুক্ষণ আগেই দেখা যায় পৌরসভা বোর্ডের মিটিং চলছিল ঝাড়গ্রাম পৌরসভার অন্দরে। সেই সময় মিটিং এ ছিলেন কাউন্সিলররা। সেই সময় নবু গোয়ালা এবং সোনামল্ল দুই কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ ওঠে এবং ঘটনা পরিস্থিতি সামাল দিতে ঝাড়গ্রাম থানার পুলিশ এবং সিআরপিএফ যায় এবং তারপরে উত্তেজিত জনতার হাত থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। অভিযোগ কি ছিল তন্ময়? অভিযোগ ছিল তারা দীর্ঘদিন ধরে এলাকায় দুর্নীতি করেছেন এবং বিভিন্ন জায়গায় কারচুপি করেছেন। এই অভিযোগেই জনতার রোষ তাদের উপর আছড়ে পড়ে। বেশ, মূলত এটুকুই জানা গিয়েছে। এই ঘটনা এক নয়, একাধিক জায়গায় ঘটছে। আরো ছবি দেখাবো আপনাদের। এবার তৃণমূল প্রধানের বাড়ি লক্ষ্য করে পচা ডিম, বোতল। সরকারি পরিষেবা না মেলার অভিযোগে উত্তপ্ত কোচবিহারের জামালদহ। ভোটের পর থেকে বেপাত্তা তৃণমূলের প্রধান গীতা বর্মন। সরকারি পরিষেবা না পেয়ে প্রধানের বাড়িতেও চড়াও। প্রধানের পদত্যাগের দাবি গ্রামবাসীদের। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি প্রধানের নির্দেশে জব কার্ডের তালিকা থেকে বাদ অনেক নাম। অভিযোগ বিক্ষোভকারীদের। হামলার সময় বাড়িতেই ছিলেন প্রধান গীতা বর্মন ও তার স্বামী দীননাথ বর্মন। উনি বিগত 2 মাস থেকে অঞ্চল অফিসে যাচ্ছেন না। আমাদের সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। ওনার কাছে বসছেন, আমরা জিজ্ঞাসা করতে আসছি, উনি বলছে আমরা অসুস্থ। উনি তো আমাদেরকে কোনো নথি দেননি যে উনি অসুস্থ। জব কার্ডের যে নামগুলো প্রায় 40% নাম উনি কেটে দিয়েছে। আমরা সেই নথি চাই, কেন কাটা হয়েছে? সংখ্যক মানুষের নাম কোনো ইনকোয়ারি ছাড়া, সার্ভে ছাড়া কেটে দেওয়া হয়েছে। আমরা জবাব চাই, কোনো ইনকোয়ারি, কোনো সার্ভে কেন হলো না? আমি যেতে পারি না অঞ্চলের শরীর অসুস্থ, আমি যেতে পারি না। ওরা আক্ষেপে আমাকে পদত্যাগ দিতে বলে। আমি পদত্যাগ দিব না দিব সেটা তো আমি মানুষটা সুস্থ হব, তারপর তো আমি দিব না। জব কার্ডের কিছু নাই, 7 বছর থেকে কোনো জব কার্ডের কাজ নাই। পুলিশকে আমি কতবার ফোন করছি, পুলিশও আসে না। হুট করি ওরা গোটা অঞ্চলের লোক না গেলে দিশে আজকে বিজেপির ঘর। এবার গ্রেপ্তারির ভয়ে খাটের তলায় তৃণমূল নেতা, কিন্তু শেষ রক্ষা হলো কই? বাড়িতে ঢুকে খাটের তলা থেকে টেনে বের করে নিয়ে যায় পুলিশ। কোচবিহারের মাথাভাঙার জোরপাটকি এলাকায় শোরগোল। অভিযোগ, তৃণমূল নেতা সিভিক ভলান্টিয়ার শহীদুল মিয়া আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে দেদার টাকা তুলেছেন। এবার টাকা ফেরতের দাবিতে শহীদুলের বাড়ির সামনে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ দেখান গ্রামের মানুষ। থানায় অভিযোগ দায়ের হয়। গত 2 দিন ধরে খোঁজ মিলছিল না তৃণমূল নেতার। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার বাড়িতে হানা দেয়। শহীদুলকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, আবাসের ঘর দেওয়ার জন্য গ্রামবাসীর থেকে শহীদুল 8 লক্ষ টাকা তুলেছিল। এবার সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে তৃণমূল নেতার বিশাল সম্পত্তির হদিশ। 29 একর জমি জুড়ে হাঁস মুরগির খামার, পুকুরে মাছ চাষ, ফল সবজির চাষের রমরমা ব্যবসা তৃণমূল নেতার। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাতনা ক্যাম্পাসে শঙ্কর চক্রবর্তীর রাজত্ব। পালাবদলের পর ক্যাম্পাস থেকে জিনিস সরাতে গিয়ে হাতে নাতে পাকড়াও তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী। সব জেনেও এত বছর ভয়ে মুখ খোলেননি কেউ, জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাঁকুড়ার ছাতনার তৃণমূল নেতা তথা ছাতনা পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রাক্তন কৃষি কর্মাধ্যক্ষ শঙ্কর চক্রবর্তীর সাম্রাজ্য দেখলে চোখ কপালে উঠতে বাধ্য। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তা হলো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাতনা ক্যাম্পাসের এলাকা। মোট 29 একর জায়গা রয়েছে। সেই 29 একর সরকারি জায়গা দখল করে বছরের পর বছর, মাসের পর মাস ধরে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন শঙ্কর চক্রবর্তী। এ জায়গায় দেখাই যাচ্ছে যে বিভিন্ন ফলের বাগান তৈরি করা হয়েছে। একেবারে নারকেল থেকে শুরু করে পেয়ারা, বেদানা, আম সহ বিভিন্ন ফলের বাগান তৈরি করেছেন শঙ্কর চক্রবর্তী। তার পাশাপাশি আমি দেখাতে চাইব যে এই যে মুরগি চড়ে বেড়াচ্ছে, এই মুরগির খামারও কিন্তু শঙ্কর চক্রবর্তীর। পাশাপাশি যে ছাতনা
ক্যাম্পাস বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সেই ক্যাম্পাস জুড়ে শঙ্কর চক্রবর্তীর ব্যবসায়িক সাম্রাজ্য তৈরি হয়েছিল। এই তার একটা রুম, যে রুমে একেবারে সরকারি পরিকাঠামো, সরকারি বিদ্যুতে পাখা চলছে, সেখানে কিন্তু শঙ্কর চক্রবর্তী স্টক করে রেখেছিল চাষিদের জন্য যে সরকারি বীজ দেওয়ার কথা, সেই বীজ স্টক করে রেখেছিল। বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে, পাশাপাশি বিভিন্ন কৃষিজাত সামগ্রী এই 29 একর জায়গায় যেখানে শঙ্কর চক্রবর্তী ব্যক্তিগত উদ্যোগে চাষাবাদ করতেন, সেই কৃষিজাত সামগ্রী মজুত করে রাখা রয়েছে। কৃষিজাত বিভিন্ন সামগ্রী অন্যত্র নিয়ে যাওয়ার জন্যে বস্তা থেকে শুরু করে ত্রিপল, এমনকি এই সরকারি ত্রিপল, সেই ত্রিপলও এখানে স্টক করে রাখা রয়েছে। এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এই রুমে ক্লাস করার কথা, সেই জায়গায় কিন্তু হাঁস মুরগির খামার তৈরি করেছিলেন শঙ্কর চক্রবর্তী। দেখা যাচ্ছে এখনও হাঁস রয়েছে এবং এই জায়গায় একের পর এক সরকারি যে সমস্ত যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের ট্রাঙ্ক, আলমারি, তা কিন্তু রয়েছে, যা কিন্তু ব্যক্তিগত কাজে লাগতো শঙ্কর চক্রবর্তী, তেমনটাই অভিযোগ। আজ যখন এই এলাকা থেকে এই সামগ্রীগুলি নিয়ে অন্যত্র পাচার করার চেষ্টা করছিল শঙ্কর চক্রবর্তী, সেই সময় বিজেপির কর্মীরা খবর পায় এবং তারপরই এই বিজেপি কর্মীরা শঙ্কর চক্রবর্তীর গাড়ি আটকে দেয়। এই 29 একর সরকারি জায়গা দখল করে নিজের ব্যবসায়িক কেন্দ্রে পরিণত করেছিল, তাই তার বিরুদ্ধে ছাতনা থানায় অভিযোগ দায়ের করা হবে। শেষ পর্যন্ত এই শঙ্কর চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নেয়, আপাতত সেই দিকেই তাকিয়ে ছাতনার মানুষ। বাঁকুড়ার ছাতনা থেকে ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় শুশুনিয়ার যে ক্যাম্পাস, নতুন ক্যাম্পাসটা ওখানে গেছে, এটা হচ্ছে পুরনো ক্যাম্পাস। এটা 29 একর জমির উপর 3-4টা বিল্ডিং আছে, পুকুর আছে এবং প্রচুর অ্যাসেট আছে। তো আমরা জানতাম যে এটা সরকারিভাবে এটা চলে, কিন্তু যখন আমি খবর পেলাম যে এটা শঙ্কর চক্রবর্তী তৃণমূলের এক নেতা, এটা দীর্ঘদিন যাবৎ জবরদখল করে পরে উনি পোলট্রি ফার্ম থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যবসা এখানে করতেন। 3টা পুকুর কাটিয়েছেন, কী টাকায় কাটিয়েছেন জানি না, সেই মাটিগুলো 15 লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছেন। আমার কাছে খবর এলো গতকাল উনি এখান থেকে সমস্ত জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যাচ্ছিলেন। উনি স্বীকার করেছেন যে হ্যাঁ আমি এগুলো নিয়ে চলে যাচ্ছিলাম। উনি কেন চলে গেলেন বলছে ডিন বলেছেন। এখানে উনি যে ব্যবসা চালাতেন তার সমস্ত ইলেকট্রিক বিল কৃষি বিদ্যালয় থেকে মেটানো হয়। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি যিনি আছেন তার বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত হওয়া দরকার, যে কেন উনি জানার পরও এতদিন উনি জানাননি প্রশাসনকে। ওনার বিরুদ্ধে ব্যবস্থা হলে, উনি যদি অ্যারেস্ট হন, তাহলে প্রকৃত সত্য এখান থেকে উদ্ঘাটিত হবে। বোলপুরে টোলম্যান শেখ নাসির বাড়ির ভিতর তো বটেই, বাড়ির সামনেও ছিল দামি দামি গাড়ির লাইন। পালা বদলের পর সব ভোঁ ভোঁ এলাকা দাবি বেড়াতো শেখ নাসির। এখন অবশ্য দেখা মিলছে না নাসির ও তার পরিবারের কারোরই। বোলপুর শহরের সংলগ্ন এলাকায় নাসিরের একাধিক বেআইনি টোল। মাংসের দোকানে কাজ করতো নাসির, টুকটাক দালালির কাজও করতো। তৃণমূল জামানায় ফুলে ফেপে আজ কোটি কোটি টাকার মালিক। ভয় লুকিয়ে রাখা হয়েছে সব। দাবি বিজেপি, দুর্নীতির প্রাসাদের ইট একটা একটা করে খুলে নেওয়া হবে, তোপ বিজেপির জেলা সভাপতি। বোলপুরকে তৃণমূল জামানায় অনেকে বলতো টোলপুর। আর টোলপুর কেন? টোলপুর হলো সৌজন্যের নাসির শেখ। কে এই নাসির শেখ? নাসির শেখ হলো তৃণমূল জামানার আগে মাংসের দোকানে কাজ করত, পাশাপাশি জমির দালালি করত। এবং তৃণমূল জামানা যখন এলো তখনই আঙুল ফুলে কলা গাছ। ছবিটা দেখাবার চেষ্টা করব। এটা হলো বোলপুরের নাসির শেখের বাড়ি, পেল্লাই সেই বাড়ি। বাড়িতে একাধিক জায়গায় লাগানো রয়েছে, একাধিক রুমে সিসিটিভি, একাধিক জায়গায় লাগানো রয়েছে এসি। এবং এই যে ছবিটা দেখাবার চেষ্টা করবো, ঠিক বাড়ির যে পাশের যে ছবিটা, যেই জায়গাটা টিনের সেট বানানো আছে, সেই সেটটাতেই কিন্তু তৃণমূল জামানায় লাইন দিয়ে দাঁড় করানো থাকতো দামি দামি সব 4 চাকা গাড়ি। এখন সেই জায়গা কিন্তু পুরোপুরি ফাঁকা। শুধুমাত্র যে এই জায়গা এটা নয়, এর বাড়ির ভেতর যে মেন গেটে ছবিটা দেখা যাচ্ছে, ঠিক সেই মেন গেটের সামনেও কিন্তু দামি দামি গাড়ি দাঁড় করানো থাকতো। কোটি টাকা মূল্যের সেই গাড়ি এখন উধাও। এখন কিন্তু শুধুমাত্র ফাঁকা সেই জায়গা। প্রশ্ন উঠছে, এই দামি দামি গাড়িগুলি গেল কোথায়? তৃণমূল জামানা শেষ হতেই কি তাহলে কেঁচো হয়ে গেছে এই নাসির শেখ? একদিকে তো তার টোল, সমস্ত টোল বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই নাসিরের কাছ থেকেই কিন্তু কোটি কোটি টাকা উঠতো এবং সেই টাকা সরাসরি যেত তৃণমূলের কাছে, এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই যে দামি দামি গাড়ি, এত বড় বাড়ি, সেই বাড়ি তিনি বানালেন কি করে, তার প্রমাণ কি তিনি দিতে পারবেন? বিজেপি কিন্তু অবশ্যই প্রশ্ন তুলছে এবং বলছে সমস্ত কিছুটা তদন্ত হবে, তদন্তের পর দেখা যাবে আদৌ সেই প্রমাণ তিনি দিতে পারেন কিনা। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডল, TV9 বাংলা। নাসির শেখ যা অত্যাচার করেছে সাধারণ মানুষের প্রতি এবং যেভাবে 2 নম্বরই পয়সা আদায় করেছে, উনি এখন ভয়ে গর্তে ঢুকে গেছেন।
এখন ওনার বাড়িতে ওনাকে দেখাও যায় না, আর নামি দামি গাড়িও দেখা যায় না। যে অন্যায় করবে সে ভয় খাবে, আর যারা অন্যায় করবে না তারা ভয় খাবে না। কি করতেন উনি আগে জানতেন? উনি টোল করতেন, 2 নম্বরীভাবে টোল আদায় করতেন, এবং ওনার যেটা ডিমান্ড সরকারিভাবে থাকতো তার থেকে বেশি উনি পয়সা আদায় করতেন, যার জন্যই তো ওনার এই অবস্থা আজকে। বাড়ির সামনে যে কোটি কোটি টাকা দামের গাড়িগুলো, সেগুলোকেও আর দেখা যাচ্ছে না। বাড়ির সামনে কেউ নেই, ওনারাও আশেপাশে কাউকে কোথাও দেখা যাচ্ছে না। তার থেকেও বড় কথা, গীতাঞ্জলির সামনে যে মার্কেটটা, এককালে তো ওনার ছেলে ওই জায়গাটায় পুরো নিজে রাজ করতো। ওনার ছেলে, আরও ছেলে, ওনার ছেলের বন্ধু সবাইকে নিয়ে, তো এখন কই সব ফেরার। মানে সত্যি কথা বলতে গেলে কোনো ফিল্ডে কেষ্টকি দাঁড়িয়ে কোনো টাকা পয়সা নিয়েছে? ওই সব লোকের মাধ্যমে এরা রোজগার করেছে। আর ওদিকে সেই ঘুড়ির লাটাই ছাড়তে ছাড়তে এত দূর চলে গিয়েছে যে আর লাটাই টেনে ঘুড়িকে কন্ট্রোল করা যাচ্ছে না। না হলে এখানে সরকারি হেলিপ্যাড ওইভাবে পাথর বালি ফেলে ওই জায়গাটাকে দখল রাখতে পারে? সারা বোলপুর সাংগঠনিক জেলা, বীরভূম জেলা তৃণমূলের বাপুত্তি সম্পত্তি হয়ে গিয়েছে। যা কিছু করবে ওদের বিরুদ্ধে কথা বলার লোক ছিল না, ওদের সামনে দাঁড়িয়ে কারো প্রতিবাদ করার ক্ষমতা ছিল না। প্রতিবাদ করলেই পুলিশ নিয়ে তাকে জেলে পুড়িয়ে দিত। তো সেই সব রাজত্বে নাসির শেখ যে সাম্রাজ্য স্থাপন করেছে, এটা তৃণমূলেরই দান। এক কথায় দিদি আর কেষ্টবাবুদের দান। পরিবর্তনের সঙ্গে সঙ্গে কাউকে বলতে হয়নি, কাউকে কোনো বেগ দিতে হয়নি। নিজে নিজেই এলাকা ছেড়েছে, নিজে নিজেই টোল ফোল যা রোজগার করতো সব বন্ধ হয়ে গিয়েছে। এখন গ্রাম ছাড়া, বাড়ি ছাড়া। চোখ কপালে ওঠার মতো বৈভব একের পর এক তৃণমূল নেতার। বীরভূমে একের পর এক তৃণমূল নেতাদের প্রাসাদ বাড়ির পর্দাফাঁস। এবার দেখুন বীরভূমের জেলা কোর কমিটির সদস্য রবি মুর্মুর প্রাসাদ। কয়েক কোটি টাকা দামে খান চারেক বাড়ির হদিশ। বোলপুর, ইলামবাজার সহ বীরভূমের নানা প্রান্তে বিপুল সম্পত্তি ও বাড়ি। সাধারণ কৃষক পরিবারের ছেলে রবি মুর্মুর তাক লাগানো উত্থান। তৃণমূল আমলে বিপুল সম্পত্তির মালিক রবি মুর্মু। তৃণমূল নেতার এত সম্পত্তির উৎস কি? রবি মুর্মুর খোঁজে বোলপুরের বাড়িতে গেলেও হদিশ মেলেনি। বারবার ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দ মেলেনি বলেই খবর। রবি মুর্মু তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার কোর কমিটির অন্যতম সদস্য। এই মুহূর্তে তার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। তার যে পেল্লাই বাড়ি, সেই ছবিটা প্রথমে দেখাবার চেষ্টা করব। এই সেই রবি মুর্মুর বাড়ি, সেই কিন্তু বিশাল সেই বাড়ি, প্রাসদ প্রমাণ সেই বাড়ি কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। রবি মুর্মু শুধুমাত্র যে বোলপুর শহরে রয়েছে তার এই ধরনের 2টি বাড়ি, এছাড়াও ইলামবাজারে রয়েছে আরও 1টি বাড়ি। কিভাবে এই বাড়ি তৈরি করলেন তিনি, কিভাবে এত এত সম্পত্তি পেলেন? যেটা লোকমুখে শোনা যাচ্ছে যে তিনি কৃষিকাজ করতেন। সেই কৃষিকাজ করতে করতেই তৃণমূল জামানায় প্রাক্তন মন্ত্রী চন্দনা সিনহার ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং তারপর থেকেই তৃণমূলে যোগদান। পরবর্তী ক্ষেত্রে তৃণমূলের বিভিন্ন পদও পেয়েছেন। এই রবি মুর্মু তিনি ইলামবাজারে তার যে আদি বাড়ি, সেখানে ইলামবাজারে খোয়াই হাটের মতো একটি হাট বসিয়েছিলেন। তো সেখান থেকেও লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করেছেন। এছাড়াও একাধিক ঠিকাদার বা অন্যান্য যে ধরনের যেমন বিভিন্ন ধরনের সংস্থা রয়েছে তাদের কাছ থেকেও কিন্তু তোলাবাজি করতেন। আর এইভাবেই এই কোটি কোটি টাকার সম্পত্তি তিনি তৈরি করেছেন, এমনটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে এবং বলা হচ্ছে তদন্ত হবে, কাউকে রেয়াত করা হবে না। দুর্নীতির সাথে যারা জড়িত প্রত্যেকের শাস্তি হবে দাবি করছে বিজেপি নেতৃত্ব। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডল, TV9 বাংলা। যারা ফেরার হয়ে যাচ্ছে, যারা দুর্নীতি করেছে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে, সাধারণ মানুষ যারা প্রতারিত হয়েছেন, সবাই প্রথম তো আইনের দিকে আসুন, কমপ্লেন করুন, FIR করুন তাদের নামে, আর তাদেরকে খুঁজে বার করার দরকার পুলিশের। বাকি ডিপার্টমেন্টে কোনো অফিসার যদি এর সঙ্গে যুক্ত থাকে বা অন্য কেউ আমরা দেখি, তার বিরুদ্ধে FIR হবে, আইনি ব্যবস্থা হবে, যেটা সারা বাংলায় শুরু হয়ে গেছে। তার পরিণাম আপনারা দেখেছেন। জনতার দরবার আমাদের মুখ্যমন্ত্রী আমাদের পার্টির অফিসে করছেন, কিন্তু TMCর নেতারা রাস্তায় দাঁড়িয়ে জনতার দরবার করে টাকা ফেরত দিচ্ছেন। এই দৃশ্য তো কোনোদিন কেউ দেখেনি, এটা দেখতে হচ্ছে, এটা চলবে।